কলকাতার পুরনো উত্তরের সরু গলিগুলোতে দুপুরের রোদ তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি এবং বাতাসে ধূপকাঠি ও ভেজা মাটির এক মিশ্র গন্ধ ভাসছিল, যা এই পাড়ার চিরকালীন পরিচয় ছিল। সরলা দেবী নিজের পুরনো পৈতৃক বাড়ির বারান্দায় অস্থিরভাবে পায়চারি করছিলেন এবং তার নজর বারবার ঘড়ির কাঁটার ওপর আটকে যাচ্ছিল। আজকের দিনটি তার কাছে কোনো যুদ্ধের চেয়ে কম ছিল না, কারণ আজ তার মেয়ে অনন্যাকে দেখার জন্য এমন এক ছেলে আসার কথা ছিল যার সম্পর্কে ঘটক খুব প্রশংসা করেছিল। সরলা দেবী নিজের মনে এক জাঁকজমকপূর্ণ ছবি তৈরি করে রেখেছিলেন, যে ছেলেটি একটি ঝকঝকে এসইউভি গাড়িতে করে আসবে এবং পুরো গলির মানুষ নিজেদের জানলা দিয়ে উঁকি মেরে তাদের কপাল দেখে হিংসে করবে। তিনি বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার করিয়েছিলেন এবং পুরনো সোফায় নতুন চাদর পেতেছিলেন, যাতে তাদের মধ্যবিত্ত অবস্থার ফাটলগুলো ঢাকা পড়ে যায়। অনন্যা নিজের ঘরে আয়নার সামনে বসেছিল এবং তার হাতে হালকা কম্পন হচ্ছিল, যা তার ঘাবড়ে যাওয়ার পরিচয় দিচ্ছিল। সে একটি সাধারণ কিন্তু সুন্দর নীল রঙের শাড়ি পরেছিল, যা তার শ্যামবর্ণ উজ্জ্বল ত্বকে খুব মানিয়েছিল। মা তাকে বারবার বুঝিয়েছিলেন যে আজ তাকে কিভাবে বসতে হবে এবং কিভাবে কথা বলতে হবে, যেন সে কোনো সাজানো পুতুল যাকে বাজারে পেশ করা হচ্ছে। অনন্যার মনে এক অদ্ভুত দ্বিধা ছিল, কারণ সে এমন এক জীবনসঙ্গীর খোঁজে ছিল যে তার আত্মাকে বুঝতে পারবে, কেবল তার বাইরের রূপকে নয়। কিন্তু সে ইহাও জানত যে তার পরিবারের আর্থিক অবস্থা এবং সমাজের কটু কথা তার মায়ের জন্য কতটা অসহনীয় হয়ে উঠেছিল। তাই সে চুপচাপ প্রতিটি আদেশ পালন করছিল। হঠাৎ গলির মোড়ে কুকুরদের ডাকার আওয়াজ এলো এবং তার সাথেই কোনো যানবাহনের আসার শব্দ হল। সরলা দেবীর মুখ প্রত্যাশায় উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি দৌড়ে দরজার দিকে গেলেন, যাতে নিজের হবু জামাইকে স্বাগত জানাতে পারেন। কিন্তু যখন তিনি দরজার বাইরে উঁকি দিলেন, তখন তার মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল এবং তার জায়গায় এক গভীর অবিশ্বাস ও ক্রোধ দখল নিল। সেখানে কোনো বিদেশি গাড়ি দাঁড়িয়েছিল না এবং কোনো উর্দিধারী চালকও ছিল না যে দরজা খোলার জন্য দৌড়াবে। সেখানে শুধু এক যুবক দাঁড়িয়েছিল যে ঘামে ভেজা ছিল এবং একটি অত্যন্ত পুরনো ও মূর্ছে ধরা স্কুটার দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে রাখছিল। সেই যুবকটি ছিল আয়ন, যে জেনে শুনে নিজের আসল পরিচয় গোপন করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ সে দেখতে চেয়েছিল যে কেউ তাকে তার ধন সম্পত্তি ছাড়াই আপন করে কিনা। সে খদ্দরের একটি সাধারণ কুর্তা ও পায়জামা পরেছিল, আর পায়ে ছিল পুরনো চটি যাতে কলকাতার ধুলো জমেছিল। তার মুখে এক শান্ত ও নম্র হাসি ছিল, যা তার চোখের গভীরতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু সরলা দেবী সেই হাসিতে কেবল দারিদ্র্য ও অসহায়তাই দেখতে পেলেন। তার কাছে এই দৃশ্য কোনো অপমানের চেয়ে কম ছিল না, যে তার মেয়েকে দেখতে আসা ছেলেটি একটি স্কুটারে চড়ে এসেছে। সরলা দেবী অতি কষ্টে নিজের লাককে নিয়ন্ত্রণে আনলেন এবং শুকনো গলায় আয়নকে স্বাগত জানালেন, কিন্তু তার গলায় সেই মাধুর্য ছিল না যা কয়েক মিনিট আগে পর্যন্ত উপস্থিত ছিল। আয়ন তার মুখের ভাব পড়ে নিয়েছিল, কিন্তু সে নিজের স্বাভাবিকতা হারাল না এবং খুব বিনম্রতার সাথে ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতরের পরিবেশ ছিল থমথমে, যেখানে পাখার ধীর আওয়াজও শোরগোলের মতো মনে হচ্ছিল এবং দেওয়ালে টাঙানো ছবিগুলো যেন এই তামাশা দেখছিল। আয়ান সোফার এক কোণে খুব সংকোচের সাথে বসল এবং সে দেখল যে বাড়ির লোকজন তাকে এমনভাবে দেখছে যেন সে কোনো অচেনা অনুপ্রবেশকারী। অনন্যা হাতে চায়ের ট্রে নিয়ে ঘরে দাখিল হল এবং তার নজর নিচু হয়ে মেঝের দিকে ছিল, কারণ সে তার মায়ের অসন্তুষ্টির আভাস পেয়ে গিয়েছিল। যখন সে চায়ের কাপ আয়নের দিকে বাড়াল, তখন তার নজর আয়নের জুতো এবং তার স্কুটারের চাবির ওপর পড়ল, যা টেবিলের ওপর রাখা ছিল। অনন্যার মনে একটি প্রশ্ন জাগল যে এটি কি সেই ছেলে যার সম্পর্কে এত কথা হয়েছিল, কিন্তু সে নিজের কৌতূহল চেপে রাখল। আয়ান চায়ের কাপ নেওয়ার সময় অনন্যার দিকে তাকাল এবং তার চোখে এক উজ্জ্বলতা ছিল যা বলছিল যে সে এখানে কোনো লোক দেখানোর জন্য আসেনি। সেই এক মুহূর্তের জন্য অনন্যার মনে হল যে হয়তো এই সারল্যই সত্যি, কিন্তু তার মায়ের ভারী নিঃশ্বাসের শব্দ তাকে পুনরায় বাস্তবতায় টেনে আনল। কথাবার্তা শুরু হল এবং সরলা দেবী সরাসরি কঠিন প্রশ্নের বন্যা বইয়ে দিলেন, যেন তিনি কোনো অপরাধীকে জিজ্ঞাসাবাদ করছেন। তিনি আয়ানকে তার চাকরি ও আয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কিন্তু তার গলায় অবজ্ঞা পরিষ্কার ফুটে উঠছিল। আয়ান খুব মেপে মেপে উত্তর দিল যে সে গ্রামের ছেলেদের পড়ানোর কাজের সাথে যুক্ত এবং তার উদ্দেশ্য শহরের বাইরে শিক্ষার আলো ছড়ানো। সে জেনে শুনে নিজের কোম্পানি বা নিজের পদের উল্লেখ করল না।
এবং নিজেকে এক সাধারণ শিক্ষকের ছেলে হিসেবে তুলে ধরল। এটি শুনে সরলা দেবীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল, কারণ তার মনে হল যে ঘটক তাদের সাথে প্রতারণা করেছে এবং এক ধনী ব্যবসায়ীর বদলে এক সাধারণ শিক্ষককে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সরলা দেবী টেবিলের উপর রাখা স্কুটারের চাবির দিকে ইশারা করে খুব কড়া সুরে জিজ্ঞাসা করলেন যে সে কি এই বাহনেই নিজের স্ত্রীকে ঘোরাবে। তার এই প্রশ্ন ঘরে প্রতিধ্বনিত হল এবং অননিয়ার লজ্জায় জল হয়ে গেল, কিন্তু সে কিছু বলতে পারল না। আয়ন কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল যে এই স্কুটার তার বাবার স্মৃতি এবং এটি তাকে মাটির সাথে যুক্ত থাকার কথা মনে করিয়ে দেয়। সে বলল যে বাহন কেবল শরীরকে বহন করে, কিন্তু সংস্কারী মানুষকে এগিয়ে নিয়ে যায়। এই উত্তর সরলা দেবীর অহংকারী মনে আরও বেশি বিঁধল, কারণ তিনি এতে নিজের দারিদ্র্যের বিদ্রূপ অনুভব করলেন। ঘরের তাপমাত্রা বেড়ে গিয়েছিল এবং এখন শিষ্টাচারের সমস্ত সীমা ভেঙে গিয়েছিল, কারণ সরলা দেবী নিজের আসল রূপ দেখিয়ে দিয়েছিলেন। তিনি আয়নকে পরিষ্কার ভাষায় বলে দিলেন যে তার মেয়ে অনেক আদর যত্নে বড় হয়েছে এবং তিনি তাকে কোনো স্কুটারওয়ালার সাথে বিদায় দিয়ে নিজের সম্মান ধুলোয় মেশাতে পারবেন না। তিনি নিজের মেয়ের সৌন্দর্য ও শিক্ষার দোহাই দিয়ে বললেন যে অনন্যার জন্য তো গাড়ির লাইন লেগে যেতে পারে। এই সব শুনতে শুনতে আয়নের মুখ গম্ভীর হয়ে গেল, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না, কারণ সে বুঝে গিয়েছিল যে এখানে সম্পর্কের সওদা হচ্ছে। সে কেবল অনন্যার দিকে তাকাচ্ছিল এই আশায় যে হয়তো সে এই অপমানের বিরুদ্ধে কিছু বলবে। অনন্যার ভেতরে এক দ্বন্দ্ব চলছিল, যেখানে একদিকে তার মন আয়নের কথা ও তার সততায় প্রভাবিত হচ্ছিল, তো অন্যদিকে তার মায়ের ভয় তাকে আষ্টেপৃষ্টে ধরে রেখেছিল। সে দেখল যে আয়নের চোখে কোনো লোভ ছিল না, বরং এক স্থৈর্য ছিল যা তাকে সুরক্ষার অনুভূতি দিচ্ছিল। কিন্তু ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল যে বড়দের সিদ্ধান্তই সঠিক হয় এবং ভালোবাসা দিয়ে পেট ভরে না। তাই যখন সে কথা বলার সুযোগ পেল তখন সে চুপ রইল এবং নিজের নজর সরিয়ে নিল, যা আয়নের জন্য সবচেয়ে বড় উত্তর ছিল। তার নীরবতা প্রমাণ করে দিল যে সেও তার মায়ের মতো সামাজিক মর্যাদার গোলাম। সরলা দেবী নিজের কথা শেষ করে আয়নকে চলে যাওয়ার ইশারা করলেন এবং ইহাও বললেন যে ভবিষ্যতে সে যেন তাদের বাড়ির দিকে না তাকায়। এই অপমান এতটাই তীক্ষ্ণ ছিল যে যে কোনো স্বাভিমানী ব্যক্তির রক্ত টকবক করে উঠত, কিন্তু আয়ন গভীর নিঃশ্বাস নিল এবং দাঁড়িয়ে পড়ল। সে খুব শান্ত স্বরে বলল যে সম্পত্তি আজ আছে আর কাল নেই, কিন্তু চরিত্রই মানুষের আসল সম্পদ। সে সরলা দেবীর পা হল যা ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ছিল এবং যা দেখে সরলা দেবীও এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কিন্তু তার অহংকার এতটাই বড় ছিল যে তিনি তাকে আশীর্বাদ করারও প্রয়োজন বোধ করলেন না। আয়ন নিজের স্কুটারের চাবি তুলে নিল এবং অনন্যার দিকে শেষবারের মতো তাকাল, যাতে কোনো অভিযোগ ছিল না, বরং এক গভীর দুঃখ ছিল। সেই দুঃখ এই কারণে ছিল না যে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে, বরং এই কারণে ছিল যে একটি ভালো মেয়েও সামাজিক শৃঙ্খলে আবদ্ধ ছিল। অনন্যার চোখে জল আসছিল, কিন্তু তা গড়িয়ে বাইরে এলো না, কারণ সে নিজের আবেগকে পাথর বানিয়ে নিয়েছিল। সে জানত যে আজ সে এমন কিছু হারাচ্ছে যা হয়তো সে কোনোদিন পুনরায় ফিরে পাবে না, কিন্তু সামাজিক চাপ তার ওপর ভারী পড়েছিল। আয়ন বাড়ি থেকে বের হওয়া মাত্রই গলির লোকজন তাকে ঘিরে ধরল এবং নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগল যে ছেলেটি তো খুব সাধারণ। আয়ন নিজের স্কুটারের তালা খুলল এবং লোহার সেই খটখট শব্দ নিস্তব্ধতাকে চিড়ে দিল। সে স্টার্ট দিল এবং ধীরে ধীরে স্কুটার চালিয়ে সেই গলি থেকে দূরে চলে যেতে লাগল যেখানে তার স্বাভিমানকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। সূর্য ডুবছিল এবং আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছিল, যা হয়তো আসন্ন তুফানের সংকেত দিচ্ছিল। বাতাসে ঠান্ডা বাড়ছিল, কিন্তু আয়নের বুকে এক আগুন জ্বলছিল যা তাকে ভেতর থেকে পোড়াচ্ছিল। সরলা দেবী সশব্দে দরজা বন্ধ করলেন এবং নিজের জয়ে হাসলেন, যেন তিনি নিজের মেয়েকে কোনো বড় বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছেন। তিনি অনন্যাকে বললেন যে তার খুশি হওয়া উচিত যে এক কাঙালের হাত থেকে তার রেহাই নিল এবং এখন তারা কোনো ভালো খানদানে তার কথা চালাবেন। অনন্যা নিজের ঘরে ফিরে গেল এবং জানলা দিয়ে বাইরে সেই ধুলো ওড়া রাস্তার দিকে তাকাতে লাগল যেখান থেকে আয়ন মিলিয়ে গিয়েছিল। তার কানে এখনও স্কুটারের ইঞ্জিনের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, যা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে সে কী সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার ঘাটগুলোতে সন্ধ্যার আরতির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল এবং ঘণ্টার আওয়াজ পুরো শহরে ছড়িয়ে পড়ছিল।
হুগলি নদীর জল শান্ত ছিল, কিন্তু আয়নের মনে ঢেউ উঠছিল যা তাকে ভাবতে বাধ্য করছিল যে এই দুনিয়ায় সততা ও সারল্যের কি কোনো মূল্য আছে। সে স্কুটার চালিয়ে শহরের কোলাহল থেকে দূরে চলে গেল এবং সে মনে মনে এই প্রতিজ্ঞা করল যে সে নিজের পরিচয় নিজের কর্ম দিয়ে বানাবে, কোনো লোক দেখানো বস্তু দিয়ে নয়। সে আজ এক তিক্ত শিক্ষা পেয়েছিল যে মানুষ মানুষকে নয় বরং তার কাছে থাকা বস্তুকে পূজা করে। ওদিকে অনন্যার বাড়িতে সরলা দেবী আগে থেকে এই ঘটককে ফোন লাগিয়ে তাকে যাচ্ছে তাই শোনাচ্ছিলেন যে সে কেন এমন সম্বন্ধ আনল। তিনি নিজের মেয়ের ভবিষ্যতের স্বপ্ন বুনছিলেন, যেগুলোতে কেবল সোনা, রূপো আর গাড়ি ছিল। তাদের এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে স্কুটারওয়ালাকে তারা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন সে আসলে সেই শহরের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চলেছিল। নিয়তি নিজের কোণে বসে হাসছিল, কারণ সে এই চরিত্রগুলোর জন্য এমন এক খেলা সাজিয়েছিল যার কল্পনাও তারা করেনি। রাত গভীর হয়ে এলো এবং কলকাতার গলিগুলো জনশূন্য হয়ে গেল, কিন্তু সেই পুরনো বাড়িকে এক অদ্ভুত উদাসীনতা ছেয়ে গেল। অনন্যার ঘুম আসছিল না এবং সে এপাশ ওপাশ করছিল, কারণ তার বিবেক তাকে দংশন করছিল। তার মনে হচ্ছিল যে সে একটি হিরে প্রত্যাখ্যান করেছে এবং পাথর বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল এবং কথা ফেরত নেওয়া যেত না। সে নিজের ভাগ্যের সিদ্ধান্তকে মেনে নিয়েছিল, এটি না ভেবেই যে এই সিদ্ধান্ত তার পুরো জীবনকে কিভাবে বদলে দেবে। আয়ন নিজের ফার্ম হাউসে পৌঁছল, যেখানে তার বাবা হরিপদ তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি নিজের ছেলের মুখ দেখলেন এবং কিছু না জিজ্ঞাসা করেই সব বুঝে গেলেন। হরিপদ আয়নের কাঁধে হাত রাখলেন এবং বললেন যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, কারণ সময় প্রত্যেককে তার আসল জায়গা দেখিয়ে দেয়। আয়ন নিজের স্কুটারটি সেই জায়গায় দাঁড় করাল যেখানে তার বিলাসবহুল গাড়িগুলো দাঁড়িয়েছিল, এবং সে অনুভব করল যে এই স্কুটারটি সেই গাড়িগুলোর চেয়ে অনেক বেশি দামি। এই স্কুটার তার শেকড়ের সাক্ষী ছিল এবং আজ এটি তাকে একটি ভুল সম্পর্ক থেকে বাঁচিয়ে নিয়েছিল। এইভাবে সেই দিনের ঘটনা দুই জীবনকে আলাদা আলাদা পথে মোড় দিয়ে দিল। একটি পথ অহংকার আর অনুশোচনার দিকে যাচ্ছিল, তো অন্য পথ সংঘর্ষ আর সফলতার দিকে। কলকাতার সেই সন্ধে সাক্ষী হয়েছিল এক এমন ভুলের যার প্রায়শ্চিত্ত আগামী সময় খুব ভারী হতে চলেছিল। সরলা দেবীর সেই অহংকার এবং অনন্যার সেই নীরবতা এখন ইতিহাস হয়ে গিয়েছিল, কিন্তু এর পরিণাম ভবিষ্যতের গর্ভে পালিত হচ্ছিল। চাকা ঘুরে গিয়েছিল এবং এখন তাকে তার গতি ধরতে হবে। সেই দুপুরের পর সরলা দেবীর বাড়ির পরিবেশ কোনো উৎসবের মতো হয়ে গিয়েছিল, কারণ তাদের মনে হচ্ছিল যে তারা নিজের মেয়েকে এক অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছেন। তিনি পাড়ার মহিলাদের মধ্যে বসে খুব গর্বের সাথে বলছিলেন যে কিভাবে তিনি সেই তথাকথিত স্কুটারওয়ালাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছেন, যে তাদের মেয়ের যোগ্য ছিল না। তার বিশ্বাস ছিল যে দারিদ্র্য একটি ছোঁয়াচে রোগ, যা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ, এবং তিনি নিজের মেয়েকে এই রোগ থেকে সুরক্ষিত করে নিয়েছেন। সরলা দেবীর মুখে এক বিজয়ীর উজ্জ্বলতা ছিল, কিন্তু তিনি এটি দেখতে পাচ্ছিলেন না যে তার এই জয় আসলে তার সবচেয়ে বড় হারের ভিত্তি স্থাপন করছে। সেই সন্ধ্যায় ঘটক একটি নতুন সম্বন্ধ নিয়ে এলো, এবং এবার সে এমন এক পরিবারের প্রস্তাব এনেছিল যার চাকচিক্য সরলা দেবীর চোখ ধাঁধিয়ে দিল। ছেলেটির নাম সৌরভ, যে শহরের এক প্রভাবশালী রিয়েল এস্টেট ব্যবসায়ের একমাত্র ছেলে, এবং যার সম্পর্কে বলা হতো যে সে নোটের গদির ওপর শোয়ে। ঘটক সৌরভের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলল যে ছেলেটির কাছে বিদেশি গাড়ি আছে এবং সে প্রতি বছর বিদেশ ঘুরতে যায়। এটি শোনামাত্রই সরলা দেবীর মন ললিচিয়ে উঠল, এবং তিনি কোনো বাছবিচার ছাড়াই ছেলেটিকে দেখার জন্য ডেকে নিলেন, কারণ তার কাছে টাকাই ছিল সবচেয়ে বড় প্রশংসাপত্র। অনন্যা নিজের ঘরে বসে সবকিছু শুনছিল, কিন্তু তার মনে কোনো উৎসাহ ছিল না, বরং এক অদ্ভুত অস্থিরতা ছিল। তার বারবার আয়নের কথা মনে পড়ছিল, সেই শান্ত মুখটি মনে পড়ছিল, যে অপমান সহ্য করেও নিজের মর্যাদা হারায়নি। তার বিবেক তাকে বলছিল যে মানুষ নিজের বাবা মায়ের সংস্কারকে এত সম্মান করে সে কখনো খারাপ হতে পারে না, কিন্তু অনন্যার কণ্ঠস্বর তার মায়ের উচ্চাকাঙ্ক্ষার শোরগোলে চাপা পড়ে গিয়েছিল, এবং সে কেবল এক মূক দর্শক হয়ে রয়ে গিয়েছিল। সে জানত যে এখন তার জীবনের সিদ্ধান্ত তার নয়, বরং তার মায়ের ইচ্ছা অনুযায়ী হবে। পরদিন সৌরভ নিজের বিলাসবহুল এসইউভি গাড়িতে চড়ে অনন্যার বাড়ি পৌঁছল, এবং সে গলিতে ঢোকা মাত্রই জোরে হর্ন বাজিয়ে নিজের আসার খবর দিল।
গাড়ি থেকে নামার সময় সে কালো চশমা পরেছিল এবং গলায় সোনার মোটা চেন চকচক করছিল, যা তার প্রদর্শনকারী স্বভাবকে ফুটিয়ে তুলছিল। তার হাঁটার ধরন এমন ছিল যেন সে সেই জমির ওপর অনুগ্রহ করছে, এবং সে বাড়ির বড়দের নমস্কার করাও প্রয়োজন মনে করল না। সরলা দেবী তাকে দেখে ধন্য হয়ে গেলেন, কারণ তার মনে হল এই সেই রাজকুমার যার স্বপ্ন তিনি নিজের মেয়ের জন্য দেখেছিলেন। ঘরের ভেতরে বসা মাত্রই সৌরভ নিজের ধন সম্পত্তির গুণগান শুরু করে দিল এবং জানাল যে কিভাবে সে ছোটখাটো বিষয়ে মন দেয় না, কারণ তার সময় খুব মূল্যবান। সে চায়ের কাপ তোলার সময় টেবিল ক্লথের গুণমান নিয়ে একটি কুরুচিকর মন্তব্য করল এবং হাসল, যা সরলা দেবী ঠাট্টা মনে করে এড়িয়ে গেলেন। অনন্যা কোণে বসে তাকে দেখছিল, এবং তার সৌরভের প্রতিটি কথায় এক অন্তঃসার শূন্যতা চোখে পড়ছিল। যেখানে আয়নের কথায় গভীরতা ও আপন ভাব ছিল, সেখানে সৌরভের কথায় কেবল অহংকার ও লোক দেখানো ভাব ছিল, যা অনন্যার সংবেদনশীল মনে আঘাত দিচ্ছিল। সরলা দেবী নিজের সামর্থ্যের বাইরে গিয়ে অতিথি সেবা করলেন এবং সৌরভের প্রতিটি শর্তে মাথা নোয়াতে থাকলেন, যেন তারা নিজেদের মেয়ের সওদা করছেন। সৌরভ কথার ছলে ইশারা করে দিল যে সে বিয়েতে ঠিক কেমন আভিজাত্য চায়, এবং সরলা দেবী তৎক্ষণাৎ তাতে সায় দিলেন। তিনি মনে মনে ঠিক করে নিলেন যে তিনি নিজের গয়না বন্ধক রাখবেন বা ধার নেবেন, কিন্তু এই সম্বন্ধ হাতছাড়া হতে দেবেন না। তারা ভুলে গেলেন যে যে সম্পর্কের ভিত্তি লোভ ও লোক দেখানো বিষয়ের ওপর টিকে থাকে, তা কখনো সুখকর ভবিষ্যৎ নির্মাণ করতে পারে না। অন্যদিকে শহরের অভিজাত এলাকায় অবস্থিত রয় এডুকেশনের বিশাল সদর দপ্তরে নিস্তব্ধতা ও শৃঙ্খলার পরিবেশ ছিল। আয়ান নিজের আলিশান চেয়ারে বসেছিল এবং কাঁচের দেওয়ালের বাইরে শহরের দিগন্ত দেখছিল, যেখানে সূর্য মেঘের আড়ালে লুকিয়ে পড়ছিল। তাকে এখন আর সেই সাধারণ যুবক মনে হচ্ছিল না যে স্কুটার চালিয়ে অপমানিত হয়েছিল, বরং একজন প্রভাবশালী সিইও মনে হচ্ছিল, যার এক ইশারায় বাজার কেঁপে উঠতে পারত। সে খদ্দরের কুর্তা ছেড়ে এক দামি স্যুট পরে নিয়েছিল, কিন্তু তার চোখে সেই পুরনো যন্ত্রণা ও গভীরতা এখনও বর্তমান ছিল। আয়ানের সামনে টেবিলের ওপর একটি বড় ফাইল খোলা ছিল, যা কলকাতার বাইরের এলাকায় একটি অত্যাধুনিক বিনামূল্যে ভোকেশনাল ট্রেনিং সেন্টার তৈরির পরিকল্পনা ছিল। এটি সেই এলাকা ছিল যেখানে অনন্যার বাড়ি ছিল, এবং যেখানে যুবক যুবতীদের দক্ষতা শেখার জন্য শহরে আসতে খুব অসুবিধা হতো। আয়ান নিজের অপমানের বদলা নেওয়ার জন্য কোনো তিক্ত পদক্ষেপ নেয়নি, বরং সে সেবার পথ বেছে নিয়েছিল। সে কলম তুলল এবং সেই প্রজেক্টটি মঞ্জুর করে দিল, এটি ভেবে যে হয়তো তার সম্পদ কারো জীবন বদলে দিতে পারে। এটিই ছিল পৃথিবীকে তার জানানোর উপায় যে আসল আভিজাত্য হৃদয়ের হয়। আয়ানের সেক্রেটারি ঘরে প্রবেশ করল এবং সে জানাল যে পরের সপ্তাহে সেন্টারের ভূমিপূজনের কর্মসূচি ঠিক হয়েছে এবং স্থানীয় প্রশাসন চায় যে আয়ান নিজে সেখানে উপস্থিত থাকুক। আয়ান মাথা নাড়ল এবং জানলার বাইরে তাকাতে তাকাতে বলল যে সে নিশ্চয়ই যাবে, কারণ তার নিজের শেকড়কে ভোলা উচিত নয়। তার মনের কোনো এক কোণে এখনও অনন্যার স্মৃতি চাপা পড়েছিল, এবং সে দেখতে চেয়েছিল যে সে কি খুশি আছে। সে নিজের কাজে নিজেকে ডুবিয়ে দিয়েছিল, যাতে সে সেই শূন্যতা ভরতে পারে যা সেই এক সাক্ষাৎ তার হৃদয়ে জন্ম দিয়েছিল। এদিকে অনন্যার বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল, এবং সরলা দেবী নিজের জমানো পুঁজি জলের মতো খরচ করতে শুরু করেছিলেন। তিনি নিজের পুরনো পৈতৃক জমির কাগজপত্র বের করে মহাজনের কাছে রেখে দিলেন, যাতে তারা সৌরভের পর্যায়ের সমতুল্য হতে পারেন। অনন্যা যখন এর প্রতিবাদ করার চেষ্টা করল, তখন সরলা দেবী তাকে বকে চুপ করিয়ে দিলেন এবং বললেন যে এই সব তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য করা হচ্ছে। অনন্যা দেখছিল যে তার বাড়ি ঋণের বোঝায় ডুবে যাচ্ছে, কিন্তু তার মায়ের চোখে লালচের পর্দা পড়েছিল। সৌরভ প্রায়ই অনন্যার সাথে দেখা করতে আসত, কিন্তু তার আগ্রহ অনন্যার চেয়ে তার বাড়ির জমি এবং সরলা দেবীর দেওয়া উপহারের ওপর বেশি ছিল। সে বাস্তবে একজন অদক্ষ ব্যবসায়ী ছিল, যে জুয়া ও বাজি ধরার নেশায় নিজের অনেক টাকা হারিয়েছিল, এবং এখন তার নিজের মানসম্মান বাঁচানোর জন্য একটি যৌতুকের প্রয়োজন ছিল। সে সরলা দেবীর অন্ধ উচ্চাকাঙ্ক্ষাকে বুঝে গিয়েছিল, এবং সে খুব চাতুর্যের সাথে তাদের নিজের জালে ফাঁসাচ্ছিল।
অনন্যা তার নজরে এক ধূর্ততা দেখতে পেত, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না যা দিয়ে সে তার মাকে বোঝাতে পারে। কলকাতার হাওয়ায় একদিকে সানাইয়ের সুর ছিল, তো অন্যদিকে এক বড় পরিবর্তনের শব্দ, যা এখনও কারো কানে পৌঁছাচ্ছিল না। অয়ন নিজের কাজে ব্যস্ত ছিল, এবং সে দিন-রাত এক করে নিজের কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছিল। তার কর্মচারীরা তার সারল্য ও পরিশ্রমের অনুরাগী ছিল, এবং তারা জানত না যে তাদের বস ভেতর থেকে কতটা একা। অয়ন নিজের বাবার সাথে কথা বলল এবং তাকে জানাল যে সে গ্রামে ফিরে যাচ্ছে এক নতুন শুরু করার জন্য। হরিপদ তাকে আশীর্বাদ করলেন এবং বললেন যে বাবা, যে মাটির সাথে যুক্ত থাকে আকাশ তারই হয়। বিয়ের তারিখ ঘনিয়ে আসছিল এবং সরলা দেবীর বাড়ি আত্মীয় স্বজনে ভরে গেল, যারা তাদের মিথ্যে শান শওকতের প্রশংসা করছিল। প্রত্যেকে বলছিল যে অনন্যার কপাল খুলে গিয়েছে, যে সে এত বড় লোকের ঘর পেয়েছে। অনন্যাও এক কৃত্রিম হাসি মেখে ঘুরে বেড়াচ্ছিল, কারণ তাকে সমাজের সামনে খুশি থাকার নাটক করতে হচ্ছিল। সে রাতের অন্ধকারে নিজের জানলা দিয়ে বাইরে দেখত এবং ভাবত যে টাকা দিয়ে কি সত্যিই খুশি কেনা যায়। তার বারবার মনে হতো যে সে একটি খাঁচা থেকে বেরিয়ে অন্য একটি সোনার খাঁচায় বন্দী হতে যাচ্ছে। আয়ানের সেন্টার প্রজেক্টের খবর পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল, এবং প্রত্যেকে সেই উদার দানবীরের চর্চা করছিল, যিনি কোটি কোটি টাকা দান করে দিয়েছিলেন। খবরের কাগজে বড় বড় শিরোনাম হল, কিন্তু আয়ান নিজের নাম ও মুখ গোপন রেখেছিল, কারণ সে প্রচার চায়নি। সরলা দেবীও এই খবর শুনলেন এবং তিনি নাক ছিটকে বললেন যে কোনো পাগলই হবে যে নিজের টাকা গরিবদের ওপর ওড়াচ্ছে। তাদের বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে যে ব্যক্তির তারা বিদ্রূপ করছেন তিনিই তাদের শহরের ত্রাতা হতে চলেছেন। সৌরভ যখন সেন্ট্রাল প্রজেক্টের ব্যাপারে জানতে পারল, তখন সে তৎক্ষণাৎ সেখানে ঠিকাদারি নেওয়ার পরিকল্পনা শুরু করে দিল। সে ভাবল যে সে নিজের হবু শ্বশুরের নাম ব্যবহার করে সেই প্রজেক্টে ঢুকে পড়বে এবং মোটা টাকা আয় করবে। সে নিজের দুনিয়াতেই মগ্ন ছিল এবং তার মনে হচ্ছিল যে এবার তার লটারি লেগে গিয়েছে। সে অনন্যাকে বলল যে বিয়ের পর তারা সেই সেন্টারের কাছেই একটি জমি কিনবেন, যার দাম বাড়তে চলেছে। অনন্যা তার কথায় কেবল ব্যবসা ও মুনাফাই শুনতে পেত, প্রেম নয়। সময়ের চাকা নিজের গতিতে ঘুরছিল, এবং এখন সেই দিন কাছে আসছিল যখন সত্যের মুখোমুখি মিথ্যের হতে চলছিল। আরিয়ান নিজের হেলিকপ্টার প্রস্তুত করাল এবং নিজের ম্যানেজারকে নির্দেশ দিল যে সে সরাসরি সাইটে নামবে। এটি ছিল তার প্রথম জনসমক্ষে আসা সফর, এবং সে চেয়েছিল পৃথিবী দেখুক এক সাধারণ শিক্ষকের ছেলে কি করতে পারে। তার মনে কোনো প্রতিহিংসা ছিল না, কিন্তু সে নিয়তির খেলাকে পরিণাম পর্যন্ত পৌঁছাতে চেয়েছিল। সে নিজের পুরনো স্কুটারটিও ট্রাকে তুলে নিল, কারণ সে সেটিকে নিজের সাথে রাখতে চেয়েছিল। সরলা দেবীর বাড়িতে হলুদের অনুষ্ঠান চলছিল এবং চারিদিকে হলুদ রঙের মেলা বসেছিল। অনন্যার মুখে হলুদের প্রলেপ লাগানো ছিল, কিন্তু তার চোখের উজ্জ্বলতা ম্লান ছিল। তখনই গলিতে শোরগোল হল যে শহরের বাইরের ময়দানে কোনো খুব বড় মন্ত্রী বা ব্যবসায়ী আসতে চলেছেন এবং সেখানে হেলিকপ্টার নামার প্রস্তুতি চলছে। লোকজন নিজেদের কাজ ছেড়ে সেই তামাশা দেখার জন্য ছুটছিল। সরলা দেবীও ভাবলেন যে কেননা তারাও নিজেদের হবু জামাই সৌরভের সাথে সেখানে যান, যাতে তাদের দাপট বাড়ে। ভাগ্য এখন সমস্ত চরিত্রকে একই মঞ্চে আনার প্রস্তুতি নিয়ে ফেলেছিল, যেখানে ভ্রমের সমস্ত পর্দা ছেড়ে যাওয়ার ছিল। অনন্যা, সরলা দেবী এবং সৌরভ সকলেই সেই ময়দানের দিকে রওনা হলেন, যেখানে আরিয়ানের আগমন হতে চলেছিল। তারা জানতেন না যে তারা নিজেদেরই বাস্তবের সাথে ধাক্কা খেতে চলেছেন। আকাশে মেঘের গর্জন এবং জমিতে মানুষের কোলাহল এক নাটকীয় পরিবেশ তৈরি করছিল। এটি ছিল শান্তির আগের সেই তুফান, যা সব কিছু বদলে দিতে চলেছিল। কলকাতার বাইরের এলাকায় অবস্থিত সেই বিশাল ময়দান আজ কোনো মেলার মতো মনে হচ্ছিল, যেখানে হাজার হাজার মানুষের ভিড় জমেছিল এবং ধুলোর ঝড় হাওয়ায় উঠছিল। এটি সেই অনুর্বর জমি ছিল যেখানে বছরের পর বছর কেবল শুকনো ঘাস জন্মাত, কিন্তু আজ সেখানে রং-বেরঙের তাঁবু টাঙানো ছিল এবং বড় বড় লাউডস্পিকার নিজের পুরো শক্তিতে বাজছিল। আশপাশের গ্রামগুলো থেকে মানুষজন ট্র্যাক্টর ও গরুর গাড়িতে করে আসছিল, কারণ তারা শুনেছিল যে কোনো বড় ত্রাতা তাদের জন্য সেন্টার বানাতে এসেছে। পুলিশকর্মীরা ভিড় সামলাতে গিয়ে ঘামে ভিজে যাচ্ছিল, আর ভিআইপি এলাকাটিকে দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছিল,
যাতে বিশিষ্ট অতিথিরা সাধারণ মানুষের থেকে দূরে থাকতে পারেন। বাতাসে উৎসাহ ও কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ ছিল, যা প্রত্যেকের মুখে দেখা যাচ্ছিল। সরলা দেবী নিজের সবচেয়ে ভারী ও উজ্জ্বল গয়না পরে এসেছিলেন এবং তিনি নিজের বেনারসি শাড়িকে এমনভাবে সামলেছিলেন যাতে তার প্রতিটি অংশ প্রদর্শন করা যায়। তিনি ভিড়কে কনুই দিয়ে ধাক্কা মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যাতে তারা ভিআইপি অঞ্চলের কাছে পৌঁছতে পারেন এবং নিজেদের তথাকথিত উচ্চ অবস্থার প্রদর্শন করতে পারেন। তাদের সাথে সৌরভও ছিল, যে আজ আবার নিজের কালো চশমা পড়েছিল এবং সে স্থানীয় নেতা ও আধিকারিকদের সাথে হাত মেলানোর চেষ্টা করছিল যাতে নিজের প্রভাব বিস্তার করতে পারে। সরলা দেবী বারবার নিজের মেয়ে অনন্যাকে বকছিলেন যাতে সে সোজা হয়ে দাঁড়ায় এবং হাসে, কারণ আজ তাদের শহরের বড় মানুষদের মধ্যে নিজেদের পরিচয় বানাতে হবে। অনন্যার মন সেখানে ছিল না, বরং সে সেই শোরগোলের মধ্যেও এক অদ্ভুত একাকিত্ব অনুভব করছিল। হঠাৎ আকাশে এক গড়গড়ানি শব্দ শোনা গেল, যা মেঘের গর্জন থেকে আলাদা এবং যা লাউডস্পিকারের আওয়াজকেও ছাপিয়ে গেল। পাখিদের ঝাঁক ভয় পেয়ে গাছ থেকে উড়ে গেল এবং ময়দানে থাকা হাজার হাজার মাথা একসাথে ওপরের দিকে উঠে গেল। সেই আওয়াজ এতটাই তেজ ও থরথরানি ছিল যে মানুষের হৃৎস্পন্দন বেড়ে গেল এবং তারা একে অপরের কাছে জানতে চাইল যে এটি কি আপদ। দিগন্তের দূরে একটি কালো বিন্দু দেখা গেল, যা দ্রুত বড় হতে থাকছিল এবং যার সাথে বাতাসের এক প্রবল ঝাপটা আসছিল। সৌরভ নিজের চশমা কিছুটা নিচে নামালো এবং অবাক হয়ে আকাশের দিকে তাকাল, কারণ সে নিজের পুরো জীবনে এমন জিনিস কেবল সিনেমাতেই দেখেছিল। সেটি একটি বিশাল ও অত্যাধুনিক হেলিকপ্টার ছিল, যার পাখাগুলো বাতাসকে চিরে এক ভয়াবহ শব্দ তৈরি করছিল এবং সেটি সরাসরি মঞ্চের কাছে থাকা হেলিপ্যাডের দিকে এগোচ্ছিল। সূর্যের আলো তার ধাতব শরীরের ওপর পড়ে ঝিলিক মারছিল এবং তার ওপর লেখা রয় এডুকেশনের লোগো দূর থেকেই স্পষ্ট দেখা যাচ্ছিল। যেমন যেমন হেলিকপ্টার নিচে এলো, তার পাখা থেকে ওঠা বাতাস ময়দানে তুফান এনে দিল এবং ধুলোর এক ঘূর্ণি তৈরি হল। সরলা দেবের দামি শাড়ি উড়তে লাগল এবং তার চুল এলোমেলো হয়ে গেল, যার ফলে তার সমস্ত সাজগোজ এক মুহূর্তে নষ্ট হয়ে গেল। মানুষজন নিজেদের চোখ বন্ধ করে পিছিয়ে যেতে লাগল, কিন্তু তাদের কৌতূহল ভয়ের ওপর ভারী পড়ছিল। হেলিকপ্টারটি মাটি ছুঁল এবং তার ইঞ্জিনের আওয়াজ ধীর হয়ে গেল, কিন্তু পাখা এখনও ঘুরছিল, যেন তারা নিজেদের শক্তির প্রদর্শন করছিল। ধুলোর ধোঁয়া ধীরে ধীরে সরতে লাগল এবং কালো পোশাকে মোতায়েন রক্ষীরা দৌড়ে এসে হেলিকপ্টারের চারধারে ঘেরাও করে দাঁড়িয়ে গেল। সেখানে উপস্থিত বড় বড় নেতা ও আধিকারিকরা, যারা এতক্ষণ চেয়ারে জাঁকিয়ে বসেছিলেন, একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন এবং নিজেদের পোশাক ঠিক করতে লাগলেন। সরলা দেবীও নিজের ধুলোমাখা শাড়ি ঝাড়তে ঝাড়তে সামনে ঝুঁকে পড়লেন, যাতে দেখতে পারেন এই উড়ন্ত যান থেকে কোন দেবতা নামতে চলেছেন। তাদের চোখে লালচ ও জিজ্ঞাসার এক এমন মিশ্রণ ছিল, যা কোনো ক্ষুধার্ত শিকারীর মতো মনে হচ্ছিল। হেলিকপ্টারের দরজা খুলল এবং প্রথমে এক সহকারী নিচে নামল, যে খুব সম্মানের সাথে হাত বাড়িয়ে দিল। তার পেছনে এক যুবক বাইরে এলো, যার ব্যক্তিত্বে এক চুম্বকীয় আকর্ষণ ছিল এবং যার আত্মবিশ্বাস তার প্রতিটি কদমে ফুটে উঠছিল। সে একটি গাঢ় নীল রঙের দামি স্যুট পরেছিল, যা তার সুঠাম শরীরে একদম ফিট হয়ে বসেছিল, এবং চোখে ছিল একটি দামি রোদ চশমা। তার জুতোজোড়া এতটাই চকচকে ছিল যে তাতে ধুলোর একটি কণা পর্যন্ত টিকতে পারত না। সেই আয়ন, যাকে কয়েকদিন আগে সরলা দেবী নিজের বাড়ির চৌকাঠ থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজ তার রূপ বদলে গিয়েছিল। যেমনই আয়ন নিজের চশমা খুলল এবং ভিড়ের দিকে হাত জোর করে অভিবাদন জানাল, সরলা দেবীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মুখ খোলা রয়ে গেল এবং নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। এই মুখ সেই মুখই ছিল, সেই শ্যামবর্ণ রং একই ছিল এবং সেই নম্র হাসিও একই ছিল, কিন্তু তার পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। সরলা দেবী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না এবং তার মনে হল যে হয়তো তিনি কোনো দুঃস্বপ্ন দেখছেন। তিনি কাঁপতে কাঁপতে হাতে সৌরভের হাত ধরলেন এবং জিজ্ঞাসা করলেন যে সেও কি তাই দেখছে যা তিনি দেখছেন। তার মস্তিষ্ক অবশ হয়ে গিয়েছিল এবং পুরনো স্মৃতিগুলো হাতুড়ির মতো তার মাথায় আঘাত করছিল। সৌরভ যে এতক্ষণ নিজের বড়াই করছিল, সে একদম ফ্যাকাশে হয়ে গেল, কারণ সে আয়নকে চিনত, তবে কেবল পত্রিকা ও টিভির মাধ্যমে।
সে তোতলামি করে সরলা দেবীর কানে ফিসফিস করে বলল যে এটি দেশের সবচেয়ে কম বয়সী ও সফল শিল্পপতি আয়ন রয়। এটি শোনা মাত্রই সরলা দেবীর মাথা ঘুরতে লাগল এবং তার মনে হল যে তার কলিজা ফেটে যাবে। যে ছেলেটিকে তিনি গরিব শিক্ষক ভেবে অবজ্ঞা করেছিলেন সে আসলে সেই সম্পদের মালিক ছিল যার তিনি কল্পনাও করতে পারতেন না। তার অঙ্ক পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছিল এবং তার অহংকার চুরমার হয়ে তার পায়ের কাছে পড়ে গিয়েছিল। অনন্যা ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল এবং তার নজর আয়নের ওপর জমেছিল, কিন্তু সে কোনো অবাক হল না, বরং এক গভীর দুঃখ পেল। সে আয়নের চোখে সেই একই গভীরতা দেখল যা সেই দিন চা দেওয়ার সময় দেখেছিল যখন সে স্কুটারে এসেছিল। সে বুঝতে পারল যে আয়ন কোনো মিথ্যে বলেনি, বরং সে কেবল সত্যের অর্ধেক অংশ দেখিয়েছিল, যাতে সে যাচাই করতে পারে যে কে তাকে তার টাকা ছাড়াই ভালোবাসতে পারে। অনন্যার চোখ দিয়ে জলের ধারা বয়ে চলল, যা তার গালে লেগে থাকা হলুদের সাথে মিশে গেল। এই চোখের জল খুশির ছিল না, বরং সেই অনুশোচনার ছিল যা এখন জীবনভর তার পিছু ছাড়বে না। আয়ন মঞ্চের দিকে এগোল, যেখানে তাকে ফুলের বড় বড় মালা দিয়ে স্বাগত জানানো হচ্ছিল। জেলাশাসক ও নেতারা তার আগে পিছে ঘুরছিলেন, যেমন মৌমাছিরা মধুর চাকের চারপাশে ঘোরে। কিন্তু আয়নের নজর সেই বড় বড় লোকেদের ওপর পড়ল না, বরং সে ভিড়ে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধ, কৃষক ও মজুরদের দেখল যারা রোদে দাঁড়িয়েছিল। সে ভিআইপি চেয়ারে বসতে অস্বীকার করল এবং সরাসরি মাইকের কাছে গেল। তার গলায় এক স্থৈর্য ছিল যা সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তির মন ছুঁয়ে গেল। সে বলল যে এই সেন্টার তার নয়, বরং সেই সব লোকেদের যাদের পরিশ্রমে এই দেশ চলে। সরলা দেবীর অবস্থা এখন এমন হয়েছিল যেন কেউ তার গালে চড় মেরে দিয়েছে। তিনি বারবার নিজের সেই ভুলের কথা মনে করছিলেন যখন তিনি আয়নের স্কুটার নিয়ে বিদ্রূপ করেছিলেন। আজ সেই স্কুটারওয়ালাই হেলিকপ্টারে করে এসেছিল এবং তিনি ধুলোয় দাঁড়িয়েছিলেন। তার লোভ এখন তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছিল। তিনি চাইছিলেন যে যদি পৃথিবী ফেটে যেত আর তিনি তাতে মিশে যেতে পারতেন, কারণ নিজের মূর্খতার এই নগ্ন প্রদর্শন তিনি সহ্য করতে পারছিলেন না। সৌরভও এখন তার থেকে নজর লুকাচ্ছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে সে কত বড় সুযোগ হারিয়ে ফেলেছে। মঞ্চে আয়ান নিজের ভাষণে তার বাবার কথা উল্লেখ করল এবং বলল যে একজন সাধারণ শিক্ষকের ছেলে হিসাবে সে গর্বিত। সে বলল যে আসল ধনী সেই যার হৃদয় বড়, সে নয় যার কাছে বড় গাড়ি আছে। তার প্রতিটি শব্দ সরলা দেবীর কানে গলানো সীসার মতো ঢুকছিল। সেই শব্দগুলো কোনো উপদেশের মতো ছিল না, বরং একটি আয়না ছিল যাতে সরলা দেবী নিজের কুৎসিত চেহারা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। তিনি অনন্যার দিকে তাকালেন এবং দেখলেন যে তার মেয়ে এখন আর তার দিকে তাকাচ্ছিল না, বরং তার নজর শূন্যে স্থির ছিল। মা মেয়ের মাঝে এক অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে গিয়েছিল। অনুষ্ঠানের পর আয়ান নিচে নামল এবং সে নিরাপত্তা বলয় ভেঙে সাধারণ মানুষের সাথে দেখা করতে শুরু করল। সে বৃদ্ধা মহিলাদের পা ছুঁয়ে প্রণাম করছিল এবং শিশুদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সরলা দেবী এক শেষ চেষ্টা করার কথা ভাবলেন এবং তিনি ভিড় চিরে সামনে এগোবার চেষ্টা করলেন। তার মনে এক নির্লজ্জ চিন্তা এলো যে হয়তো এখনও কিছু হতে পারে, হয়তো তিনি ক্ষমা চেয়ে নেবেন আর কাজ হয়ে যাবে। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে খুব রুক্ষভাবে আটকে দিল এবং পেছনে ঠেলে দিল। যে ছেলেটিকে তিনি নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আজ তার কাছে পৌঁছনোর মতো যোগ্যতা তার ছিল না। অনন্য তার মাকে ধাক্কা খেতে দেখল এবং সে প্রথমবার তার মায়ের ওপর দয়ার বদলে ঘৃণা অনুভব করল। তার মনে হল যে তার মা কেবল তার সওদা করেননি, বরং তার খুশির হত্যা করেছেন। আয়ন এখন তাদের থেকে কেবল কয়েক মিটার দূরেই ছিল, কিন্তু এই দূরত্ব মাইলের চেয়েও বেশি বড় ছিল। তখনই হঠাৎ আয়নের নজর সেই দিকে গেল যেখানে অনন্যা ও সরলা দেবী দাঁড়িয়েছিলেন। সময় যেন থেমে গেল আর শোরগোল গায়েব হয়ে গেল। আয়ানের চোখে না ছিল রাগ আর না ছিল ঘৃণা, কেবল এক অপরিচিত ভাব ছিল যা যে কোনো শাস্তির চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। সে অনন্যাকে দেখল, কিন্তু তার নজরে এখন আর সেই আপন ভাব ছিল না যা সেই দিন ছিল। সে এমনভাবে দেখল যেন সে ভিড়েরই কোনো অংশ, এবং তারপর সে নিজের নজর সরিয়ে নিল। সেই উপেক্ষা করা এতটাই তীক্ষ্ণ ছিল যে অনন্যার হৃদয় ভেতর পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে গেল। সে যদি রাগ করত তবে হয়তো মানানোর সুযোগ থাকত, কিন্তু তার উদাসীনতা বলে দিল যে সেই অধ্যায় এখন চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে।
আয়ন ঘুরে দাঁড়াল এবং নিজের আধিকারিকদের সাথে নির্মাণ কাজ পরিদর্শন করার জন্য এগিয়ে গেল। তার পেছনে উড়তে থাকা ধুলো এখন সরলা দেবী ও অনন্যার মুখে জমছিল। সৌরভ যে এতক্ষণ নিজেকে শহরের শাহজাদা মনে করত, এখন আয়ানের ছায়ায় এক বামনের মতো মনে হচ্ছিল। সে দেখল যে ঠিকাদার ও আধিকারিকদের সে সালাম করত, তারা সবাই আয়ানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার সমস্ত অহংকার ধুলোয় মিশে গিয়েছিল এবং সে ভয় পাচ্ছিল যে পাছে আয়ান তার জালিয়াতি ও ঋণের কথা জানতে না পেরে যায়। সে ধীরে ধীরে সরে পড়ার চেষ্টা করতে লাগল, যাতে আয়ানের নজর তার ওপর না পড়ে। এই সেই সৌরভই ছিল যে কিছুক্ষণ আগে বুক ফুলিয়ে হাঁটছিল, কিন্তু এখন সে লেজ গুটিয়ে পালানোর ফিকিরে ছিল। সূর্য এখন ডোবার মুখে ছিল এবং হেলিকপ্টারের পাখা শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে উপস্থিত লোকেদের মনে তোলপাড় চলছিল। সরলা দেবী এখনও সেই জায়গায় মূর্তির মতো দাঁড়িয়েছিলেন এবং তার চোখের সামনে বারবার সেই পুরনো স্কুটার আর এই নতুন হেলিকপ্টার ঘুরছিল। এই দৃশ্য তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছিল। তিনি সোনার লোভে হিরে হারিয়ে ফেলেছিলেন এবং এখন তার হাতে কেবল ছাই অবশিষ্ট ছিল। পাশে দাঁড়িয়ে থাকা এক ভিখারিও হয়তো সেই মুহূর্তে তার চেয়ে বেশি ধনী অনুভব করছিল, কারণ তার কাছে অন্তত হারানোর মতো কিছু ছিল না। বাতাসে ঠান্ডা বাড়তে শুরু করেছিল, কিন্তু অনন্যার শরীর পুড়ছিল। সে আজ বুঝতে পারল যে ভগবান যখন কাউকে দণ্ড দেন, তখন তিনি তার থেকে সবকিছু কেড়ে নেন না, বরং তাকে দেখিয়ে দেন যে সে কি হারিয়েছে। এই অনুভূতি যে কোনো শারীরিক যন্ত্রণার চেয়ে বেশি কষ্টদায়ক ছিল। সেন্টারের সেই শিলান্যাস অনুষ্ঠান আসলে অনন্যা ও সরলা দেবীর স্বপ্নের অন্তিম শবযাত্রা হয়ে দাঁড়িয়েছিল। সেখানে উপস্থিত ভিড় হাততালি দিচ্ছিল, কিন্তু সেই হাততালির গর্জনে একটি পরিবারের সুখ চুরমার হয়ে যাচ্ছিল। ভিড়ের শোরগোল এখনও কানে বাজছিল, কিন্তু অনন্যার জন্য পৃথিবী একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তার পা আপনা আপনি সেই দিকে এগিয়ে গেল যেখানে আয়ান তার আধিকারিকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে দাঁড়িয়েছিল। তার ইচ্ছে করছিল যে সে দৌড়ে তার কাছে যায় এবং তাকে বলে যে এইসব একটি ভুল বোঝাবুঝি ছিল এবং তার একটি সুযোগ পাওয়া উচিত। কিন্তু যেমনই সে নিরাপত্তা বলয়ের দড়ি পার করার চেষ্টা করল, দুজন বিশালাকায় নিরাপত্তারক্ষী তার পথ আটকে দিল। তাদের কালো পোশাক এবং পাথরের মতো মুখ তাকে এটি অনুভব করিয়ে দিল যে এখন সে সেই দুনিয়ার অংশ নয় যে দুনিয়ায় আয়ান থাকে। একজন নিরাপত্তারক্ষী খুব রুক্ষ স্বরে তাকে পিছিয়ে যেতে বলল, যেন সে কোনো অবাঞ্ছিত অনুপ্রবেশকারী। অনন্যা অনুনয় করে বলল যে সে আয়ানকে চেনে এবং তার সাথে কেবল 2 মিনিট কথা বলতে চায়। তার গলায় এক অদ্ভুত আকুতি ও হাহাকার ছিল, যা যে কোনো শ্রোতার মন গলাতে পারত। কিন্তু নিরাপত্তারক্ষীদের কাছে সে কেবল ভিড়ের একটি মুখ ছিল এবং তারা তাকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিল। অনন্যার ভারসাম্য বিগড়ে গেল এবং সে পড়ে যেতে যেতে বাঁচল। এই ধাক্কা তার শরীরে নয়, বরং তার আত্মায় লেগেছিল। তার মনে পড়ল যে কিভাবে কিছুদিন আগে তার মা আয়ানকে নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন। আজ নিয়তি সেই একই মুদ্রা উল্টে দিয়েছিল এবং তাকে সেই একই অপমান ফিরিয়ে দিয়েছিল। সেই সুরগোল আর হট্টগোল শুনে আয়ান নিজের কথা থামিয়ে দিল এবং সেই দিকে তাকাল যেখানে অনন্যা দাঁড়িয়েছিল। তার নজর সরাসরি অনন্যার চোখের সাথে মিলল এবং সেই এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। অনন্যার নিঃশ্বাস আটকে গেল এবং তার চোখে আশার এক হালকা কিরণ জাগল। সে চাইছিল যে আয়ান তাকে চিনতে পারুক এবং কাছে ডাকুক, অথবা অন্তত তার উপর রাগই করুক। রাগ এই কথার প্রমাণ হতো যে তার হৃদয়ে এখনও কোনো অনুভূতি বেঁচে আছে। কিন্তু আয়ানের চোখে যে ভাব ছিল তার রাগের চেয়েও অনেক বেশি ভয়ানক ছিল। আয়ান তাকে এমনভাবে দেখল যেমন আমরা রাস্তায় কোনো অজানা ব্যক্তিকে দেখি আর তারপর ভুলে যাই। তার চোখে না ছিল পুরনো ভালোবাসার আভা আর না ছিল প্রত্যাখ্যানের ঘৃণা। সেখানে কেবল এক শীতলতা ছিল, এক এমন শূন্যতা যা বলছিল যে এখন তার কাছে অনন্যার কোনো অস্তিত্ব নেই। সে খুব সামান্য মাথা নাড়ল, যা অভিবাদন কম আর বিদায়ের সংকেত বেশি মনে হচ্ছিল। তারপর সে খুব স্বাভাবিকভাবে নিজের মুখ ঘুরিয়ে নিল এবং পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এই উদাসীনতা খঞ্জরের মতো অনন্যার বুকে গেঁথে গেল। সরলা দেবী, যিনি এতক্ষণ হতবম্ব হয়ে দাঁড়িয়েছিলেন, এই দৃশ্য দেখে পুরোপুরি ভেঙে পড়লেন। তার শরীর কাঁপতে লাগল এবং কপালে ঘাম ঝরতে লাগল। যে ছেলেটিকে তিনি নিজের মেয়ের যোগ্য মনে করেননি, আজ সেই ছেলেই তার নাগালের এত দূরে চলে গিয়েছিল যে তিনি তাকে ছুঁতেও পারছিলেন না।
তার মাথায় বারবার সেই অঙ্কই চলছিল যে তিনি কত কোটি টাকার সম্পত্তিকে স্রেফ একটি পুরনো স্কুটারের কারণে প্রত্যাখ্যান করেছেন। এই সদমা তার দুর্বল হৃদয়ের জন্যে খুব ভারী হয়ে দাঁড়াল এবং তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। তিনি টললেন এবং সেখানেই মাটিতে লুটিয়ে পড়লেন। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন শোরগোল শুরু করে দিল এবং সরলা দেবের চারপাশে ভিড় জমে গেল। অনন্যা দৌড়ে তার মায়ের কাছে এলো এবং তার মাথা নিজের কোলে তুলে নিল। সে কাঁদছিল এবং জলের জন্য চিৎকার করছিল, কিন্তু সেখানে উপস্থিত কোনো ভিআইপি তাদের সাহায্যের জন্য এগিয়ে এলো না। সেই লোকগুলো যারা কিছুক্ষণ আগে সরলা দেবীর গয়নার প্রশংসা করছিল, এখন দর্শক হয়ে দাঁড়িয়েছিল। সৌরভ যে তাদের সাথে এসেছিল, সে সাহায্য করার বদলে ভিড়ের মধ্যে পেছনে সরে গেল। তার লজ্জা লাগছিল যে সে এই লোকেদের সাথে দাঁড়িয়ে আছে যারা এখন হাসির পাত্র হয়ে গিয়েছিল। কোনোভাবে কিছু ভালো মানুষের সাহায্যে সরলা দেবীর জ্ঞান ফিরল, কিন্তু তার চোখে এখনও সেই আতঙ্ক ছিল। তিনি কাঁপতে কাঁপতে ঠোঁটে জল চাইলেন, এবং যখন অনন্যা তাকে বোতল দিল তখন তার হাত বুড়িভাবে কাঁপছিল। তিনি এক নজর আবার মঞ্চের দিকে দিলেন, যেখানে আয়ন এখন ফিতে কাটছিল এবং ফটোগ্রাফারদের ক্যামেরার ফ্ল্যাশ চকচক করছিল। সেই উজ্জ্বলতা তার চোখে বিঁধছিল। সরলা দেবী অনুভব করলেন যে তিনি নিজের মেয়ের জীবনের সবচেয়ে বড় জুয়া খেলেছিলেন এবং তিনি বুড়িভাবে হেরে গিয়েছেন। এখন সেখানে থাকা নিজের অবশিষ্ট সম্মান নিলাম করার মতো ছিল। তারা অপমানের বোঝা নিয়ে ধীরে ধীরে ভিড় থেকে বেরিয়ে যেতে লাগলেন। তাদের হাঁটা কোনো পরাজিত সেনাবাহিনীর মতো ছিল, যা যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে। পেছন থেকে আসা হাততালির গর্জন তাদের কানে গলানো লোহার মতো পড়ছিল। অনন্যা শেষবারের মতো পেছনে ফিরে দেখল, হেলিকপ্টার এখনও সেখানে দাঁড়িয়েছিল, এক বিশাল পাখির মতো যা তার উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল। সে ভাবল যে যদি সে সেই দিন নিজের মায়ের কথা না শুনে নিজের মনের কথা শুনত, যদি সে সেই স্কুটারের পেছনে লুকিয়ে থাকা মানুষটিকে চিনত, তার বাহনকে নয়। বাড়ি ফেরার পথটি ছিল অত্যন্ত নিস্তব্ধ ও যন্ত্রণাবায়ক। যে ট্যাক্সিতে তারা ফিরছিল সেটি ছিল ভাঙাচোরা, এবং তার ঝাঁকুনিগুলো বারবার তাদের বাস্তবতার কথা মনে করিয়ে দিচ্ছিল। সরলা দেবী পেছনের সিটে মাথা ধরে বসেছিলেন এবং মাঝে মধ্যে ডুকরে উঠছিলেন। তিনি নিজেকে দোষারোপ না করে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিলেন। তার কথা ছিল যে ভগবান তার সাথে ছলনা করেছেন। তিনি এটি মানতেই প্রস্তুত ছিলেন না যে এটি তার নিজের লোভের পরিণাম। অনন্যা জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল, যেখানে শহরের আলো পেছনে পড়ে যাচ্ছিল এবং অন্ধকার বেড়ে চলছিল। বাড়িতে পৌঁছে সব কিছু কেমন যেন বদলে যাওয়া মনে হচ্ছিল। যে বাড়িটিকে তারা বিয়ের জন্য সাজিয়েছিল, এখন সেটি কোনো ভুতুড়ে প্রাসাদের মতো লাগছিল। রং বেরঙের আলোগুলো, যা কাল পর্যন্ত খুশির প্রতীক ছিল, এখন যেন মুখ ভেঙচাচ্ছিল। অনন্যা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল এবং আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সে নিজের গলা থেকে ভারী হাড় খুলে টেবিলের উপর ছুঁড়ে দিল। সোনার সেই উজ্জ্বলতা আজ তাকে কামড়াচ্ছিল। সে অনুভব করল যে এই গয়নাগুলো সাজসজ্জা নয়, বরং সেই শিকল যা তাকে আষ্টপৃষ্ঠ ধরে রেখেছিল। সেই রাতে অনন্যার বাড়িতে উনুন জ্বলল না। খিদে তো যেন মরেই গিয়েছিল। সরলা দেবী নিজের বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিলেন। তার কানে ঘটকের সেই শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল যখন সে বলেছিল যে ছেলেটি হিরে। তারা সেই হিরেকে পাথর ভেবে ফেলে দিয়েছিলেন। তিনি ভাবছিলেন যে যদি সেই দিন তারা আয়নকে স্বাগত জানাতেন, তবে আজ তারা সেই মঞ্চের ভিআইপি চেয়ারে বসে থাকতেন এবং পুরো পৃথিবী তাদের সালাম করত। এই যদি আর হয়তোর চক্র তাদের পাগল করে দিচ্ছিল। অনুশোচনার আগুন সবচেয়ে বেশি তখন পোড়ায় যখন ভুল শুধরানোর কোনো পথ বাকি থাকে না। ওদিকে সৌরভ সেই রাতের পর নিজের আসল রূপ দেখাতে শুরু করে দিল। সে বুঝে গিয়েছিল যে অনন্যার পরিবার এখন আয়নের রাডারে নেই এবং তাদের দিয়ে তার কোনো লাভও হবে না। সে ফোন করে সরলা দেবীর সাথে রুক্ষভাবে কথা বলল এবং বিয়ের তারিখ পিছিয়ে দেওয়ার অজুহাত দিল। সরলা দেবী, যিনি আগে থেকেই ভেঙে পড়েছিলেন, এই নতুন ধাক্কায় আরও কুঁকড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে টাকার জন্য তিনি একজন ভালো মানুষকে ফিরিয়ে দিয়েছিলেন, সেই টাকাও এখন তার থেকে দূরে পালাচ্ছে। সৌরভের ভালোবাসা কেবল তাদের প্রতিপত্তি পর্যন্ত সীমাবদ্ধ ছিল, যা এখন সন্দেহজনক হয়ে গিয়েছিল। অনন্যা নিজের জানলায় বসে পুরো রাত জেগে রইল। বাইরে গলিতে নিস্তব্ধতা ছিল এবং মাঝে মধ্যে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। তার আয়নের সেই পুরনো স্কুটারের কথা মনে পড়ল। সে ভাবল যে সেই স্কুটারের চাকা লোহার হলেও তাতে বসা মানুষটি ছিল সোনার,
আর আজ সে যে সোনার খাঁচায় বন্দী হতে যাচ্ছিল তার ভেতরের মানুষটি লোহার চেয়েও বেশি কঠোর ও মরচে ধরা ছিল। সে নিজের ডায়েরি বের করল এবং তাতে লেখার চেষ্টা করল, কিন্তু চোখের জল পাতায় পড়ে শব্দগুলো মুছে দিতে লাগল। সে অনুভব করল যে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটি নয় যে আমরা গরিব, বরং এটি যে আমরা ধনী হওয়ার নাটক করতে গিয়ে আসল সম্পদ হারিয়ে ফেলি। আয়ন তাকে কিছু না বলেই জীবনের সবচেয়ে বড় পাঠ পড়িয়ে দিয়েছিল। সে তাকে আয়না দেখিয়েছিল যাতে অনন্যা নিজের ও নিজের সমাজের কুৎসিত মুখ দেখতে পাচ্ছিল, সেই মুখ যা ওপর থেকে সুন্দর ছিল কিন্তু ভেতর থেকে ফাঁপা ও লোভী ছিল। এখন সে বুঝতে পারছিল যে আয়ন সেই দিন স্কুটারে কেন এসেছিল। সেটি একটি পরীক্ষা ছিল এবং অনন্যা তাতে বুড়িভাবে ফেল করে গিয়েছিল। পরদিন সকালে যখন সূর্য উঠল তখন তার কিরণ অনন্যার বাড়িতে কোনো আশা নিয়ে এলো না। খবরের কাগজওয়ালা কাগজ ফেলে গেল এবং তার প্রথম পাতায় আয়নের বড় একটি ছবি ছাপা ছিল, যেখানে সে সেন্টারের শিলান্যাস করছিল। সরলা দেবী সেই কাগজটি দেখলেন এবং সেটিকে তৎক্ষণাৎ দুমড়ে ময়লার ঝুড়িতে ফেলে দিলেন, যেন তিনি সত্যকে লুকাতে পারেন। কিন্তু সত্য তো এখন শহরের প্রতিটি দেওয়ালে সেটেছিল। প্রতিবেশীদের ফিসফাস এখন কানে পৌঁছতে শুরু করেছিল। লোকেজনে চাপা স্বরে বলছিল যে দেখো কিভাবে লক্ষ্মী ঘরে এসেছিল আর এরা তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। অনন্যা সিদ্ধান্ত নিল যে সে আর কাঁদবে না। চোখের জল ফেললে চলে যাওয়া কাল ফিরে আসে না। সে নিজের আলমারি থেকে সেই সব জাঁকজমকপূর্ণ পোশাক বের করে দিল যা তার মা তাকে জোর করে পরিয়েছিলেন, এবং একটি সাধারণ সুতির কুর্তা পরে নিল। এটি ছিল তার নীরব বিদ্রোহ। সে আর সেই পুতুলের মতো থাকতে চায়নি যাকে সাজিয়ে বাজারে রাখা হয়। সে অনুভব করল যে যদি তাকে নিজের আত্মসম্মান ফিরে পেতে হয় তবে তাকে তার মায়ের ছায়া থেকে বেরিয়ে আসতে হবে। যদিও অনেক দেরি হয়ে গিয়েছিল, কিন্তু তবুও নিঃশ্বাস তো বইছিল। সন্ধ্যা হতে হতে সৌরভের বার্তা এলো যে তার বাবার এই সম্বন্ধে কিছু সন্দেহ আছে এবং তারা পুনরায় কুষ্ঠি মেলাতে চায়। এটি ছিল একটি স্পষ্ট সংকেত যে তারা এখন পিছিয়ে যাচ্ছে। সরলা দেবী যখন এটি শুনলেন তখন তিনি কপাল চাপড়ে কাঁদতে লাগলেন। তার বানানো প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। একদিকে আয়নের হাত থেকে বেরিয়ে যাওয়া আর অন্যদিকে সৌরভের পিছিয়ে আসা। তিনি এখন না ঘরের রইলেন না ঘাটের। তার লোভ তাকে মাঝ দরিয়ায় ছেড়ে দিয়েছিল, যেখানে ডুবে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। অনন্যা তার মাকে কাঁদতে দেখল, কিন্তু তার কোনো সহানুভূতি হল না। সে খুব শান্ত স্বরে বলল যে মা, এটি আমাদের কর্ম যা এখন ফল দিচ্ছে। আমরা একজন সত্যিকারের মানুষের অপমান করেছিলাম আর এখন মিথ্যে মানুষ আমাদের অপমান করছে। হিসাব বরাবর হচ্ছে। সরলা দেবী নিজের মেয়েকে অবাক হয়ে দেখলেন, কারণ তিনি কখনও অনন্যার গলায় এত দৃঢ়তা দেখেননি। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু তার কাছে কোনো শব্দ ছিল না যা এই তিক্ত সত্যকে খণ্ডাতে পারে। রাতের অন্ধকারে শহরের আলোগুলো মিটমিট করছিল। দূরে কোথাও থেকে ট্রেনের বাঁশির শব্দ আসছিল, যা চলে যাওয়ার সংকেত দিচ্ছিল। অনন্যা ভাবল যে আয়ন এতক্ষণে নিজের শহরে ফিরে গিয়ে থাকবে, নিজের দুনিয়ায়, যেখানে তার কদর আছে। আর সে এখানে এই পুরনো বাড়িতে নিজের ভুলের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়ে গেল। কিন্তু এই ধ্বংসস্তূপের নিচ থেকে এক নতুন বোধ অঙ্কুরিত হচ্ছিল। সে শিখেছিল যে চকচক করলেই সবকিছু সোনা হয় না, আর ধুলোয় মাখা সবকিছু বেকার হয় না। এই জ্ঞান অনেক দামি মূল্য চুকিয়ে পাওয়া গিয়েছিল। কাহিনীর এই অধ্যায় চোখের জল ও অনুশোচনার কালিতে লেখা হয়েছিল। এখানে কোনো সংলাপ ছিল না যা ক্ষত ভরাতে পারে। কেবল একটি ভারী নিস্তব্ধতা ছিল যা আগত তুফানের পূর্বাভাস দিচ্ছিল। নিয়তির চাকা নিজের কক্ষপথে ঘুরে গিয়েছিল। যে ওপরে ছিল সে এখন নিজের উচ্চতায় স্থির ছিল, আর যে নিচে ছিল সে নিজের গভীরতায় আরও তলিয়ে যাচ্ছিল। কিন্তু জীবনের চক্র এখনও পূর্ণ হয়নি। এখনও একটি মোড় বাকি ছিল যা কর্মের নীতিকে চূড়ান্ত রূপ দিতে চলেছিল। 1 বছর সময় কেটে গিয়েছিল এবং কলকাতার ঘাট দিয়ে বয়ে চলা হুগলিতে অনেক জল গড়িয়ে গিয়েছিল। ঋতু বদলে গিয়েছিল এবং তার সাথে মানুষের ভাগ্যের রেখাও বদলে গিয়েছিল। যে অনুর্বর জমিতে কখনো ধুলো উড়ত, সেখানে এখন রয় দাতব্য সেন্টারের বিশাল ইমারত দাঁড়িয়েছিল, যা আশার এক নতুন কিরণ হয়ে ফুটে উঠেছিল।
এই সেন্টারটি কেবল গরিব যুবক-যুবতীদের দক্ষতা শেখায়নি, বরং শহরের অহংকারীদের এক নীরব বার্তাও দিয়েছিল। শহর সেই শহরই ছিল, গলিগুলোও একই ছিল, কিন্তু সরলা দেবীর সেই পুরনো বাড়িতে এখন আর সেই জেল্লা ছিল না যা 1 বছর আগে থাকত। দেওয়ালের পলস্তারা জায়গায় জায়গায় খসে গিয়েছিল এবং দরজার রঙও ফিকে হয়ে গিয়েছিল, যা সেই পরিবারের আর্থিক অবস্থার সত্যিকারের দর্পণ ছিল। সরলা দেবী এখন বেশিরভাগ সময় নিজের বিছানায় শুয়ে থাকতেন এবং তার চোখে এক গভীর শূন্যতা বাসা বেঁধেছিল। তার স্বাস্থ্য ভেঙে পড়ছিল, কিন্তু তার চেয়ে বেশি তার আত্মা অসুস্থ ছিল। সৌরভ ও তার পরিবার তার সাথে যে প্রতারণা করেছিল তা সরলা দেবীকে ভেতর থেকে চুরমার করে দিয়েছিল। সৌরভ কেবল আগে থেকেই বিবাহিত বেরোল না, বরং সে অনেক ঋণে ডুবে থাকা একজন জুয়ারিও ছিল, যে সরলা দেবীর থেকে যৌতুকের নামে মোটা টাকা হাতিয়ে উধাও হয়ে গেল। পুলিশের চক্কর কাটতে আর উকিলদের ফি দিতে তাদের অবশিষ্ট সোনাদানাগুলোও বিক্রি হয়ে গেল। এখন তাদের কাছে না ছিল সেই ধনী জামাই, আর না ছিল নিজের সম্মান বাঁচানোর জন্য অর্থ। তার উচ্চাকাঙ্ক্ষা তাকে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছিল। অনন্যা এখন আর সেই নাজুক পুতুলটি ছিল না, যাকে রোদ থেকেও বাঁচানো হতো। পরিস্থিতি তাকে সময়ের আগেই বয়স্ক ও বুদ্ধিমান বানিয়ে দিয়েছিল। ঘরের খরচ চালানোর জন্য সে পাশেরই একটি স্কুলে ছোট বাচ্চাদের পড়ানো শুরু করে দিয়েছিল। রোজ সকালে যখন সে নিজের সাধারণ সুতির শাড়ি পরে আর পুরনো ব্যাগ ঝুলিয়ে বেরোক, তখন গলির লোকজন তাকে দয়া ও টিটকিরি মাখা নজরে দেখত। কিন্তু অনন্যা এখন লোকেদের তোয়াক্কা করা ছেড়ে দিয়েছিল। সে নিজের কপাল থেকে সেই মিথ্যে আভিজাত্যের তিলক মুছে দিয়েছিল, যা তার মা ছোটবেলা থেকে পড়িয়েছিলেন। সে জানত যে এই লড়াই তার কর্মের প্রায়শ্চিত্ত, যা তাকে একাই ভোগ করতে হবে। সূর্য ডুবতে বসেছিল এবং অনন্যা স্কুল থেকে বাড়ি ফিরছিল। তার পথটি সেই নবনির্মিত সেন্টারের পাশ দিয়েই যেত, যেটিকে সে প্রায়ই এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। সেই ইমারতটি তাকে প্রতিদিন মনে করিয়ে দিত যে সে কি হারিয়েছে। কিন্তু আজ নিয়তির তার জন্য আরও একটি দৃশ্য সাজিয়ে রেখেছিল। সেন্টারের সামনে তৈরি সুন্দর বাগানে বাচ্চাদের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল এবং বাতাসে শান্তি ছিল। অনন্যার কদম হঠাৎ থেমে গেল, কারণ সে গেটের কাছে একটি পরিচিত মুখ দেখল। সেটি ছিল আয়ন, কিন্তু সে কোনো স্যুট বুটে ছিল না, আর না তার চারপাশে কোনো নিরাপত্তারক্ষী ছিল। সে অত্যন্ত সাধারণ পোশাকে ছিল, ঠিক যেমন সে প্রথমবার তার বাড়িতে এসেছিল। আয়ন একা ছিল না, তার সাথে এক যুবতী ছিল যে খুব সাধারণ কিন্তু মার্জিত শাড়ি পরেছিল। তার মুখে কোনো মেকআপ ছিল না, কিন্তু তার হাসিতে এক এমন জ্যোতি ছিল যা যে কোনো দামি গয়নার চেয়েও বেশি উজ্জ্বল ছিল। ইনি ছিলেন আয়নের স্ত্রী, একটি গ্রামের সাধারণ সামাজিক কর্মী, যে আয়নকে তখন বেছে নিয়েছিল যখন সে নিজের পরিচয় লুকিয়ে গ্রামে কাজ করছিল। সে আয়নের সম্পদকে নয়, বরং তার চিন্তাধারাকে ভালোবেসেছিল। অনন্যা গাছের আড়ালে লুকিয়ে তাদের দেখতে লাগল। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছিল এবং এক অদ্ভুত মোচড় তার বুকে উঠছিল। এটি হিংসা ছিল না, বরং এক গভীর অনুশোচনার যন্ত্রণা ছিল। তখনই অনন্যা দেখল যে আয়ন পাশে দাঁড়িয়ে থাকা একটি পুরনো স্কুটারে স্ট্যান্ড নামাল। এটি সেই পুরনো ও মোর্চে ধরা স্কুটারটি ছিল যা দেখে সরলা দেবী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আয়ন সেই স্কুটারে বসল এবং সে নিজের স্ত্রীকে পেছনে ক্যারিয়ারে বসাল। তারা দুজনেই খিলখিল করে হাসছিল, যেন তাদের পৃথিবীর কোনো পরোয়া নেই। আয়নের স্ত্রী খুব ভালোবাসা দিয়ে আয়নের কাঁধে নিজের মাথা রাখল এবং স্কুটার ধীরে ধীরে সামনে এগুতে লাগল। সেই দৃশ্যে এতটাই শান্তি ও আপন ভাব ছিল যে সেখান দিয়ে যাওয়া লোকজনও থমকে দাঁড়িয়ে তাদের দেখতে লাগল। সেখানে কোটিপতি মালিক একটি ভাঙা স্কুটারে নিজের দুনিয়াকে নিয়ে যাচ্ছিল। অনন্যার চোখ দিয়ে জল পড়তে লাগল এবং তার সব কিছু ঝাপসা হয়ে এলো। সে অনুভব করল যে সুখ সে গাড়ি আর বাংলোতে খুঁজছিল তা আসলে সেই স্কুটারের পেছনের সিটেই ছিল। আয়নের কাছে হেলিকপ্টার ছিল, কিন্তু আসল খুশি সে সেই স্কুটারে পাচ্ছিল, কারণ তার সাথে যে মানুষটি ছিল সে সত্যিকারের ছিল। অনন্যা বুঝতে পারল যে প্রেম ও সাথ কোনো বাহনের মুখাপেক্ষী হয় না। সে একজন ধনী স্বামীর আশায় একজন সত্যিকারের জীবনসঙ্গীকে হারিয়েছিল। সেই স্কুটারের চাকা ঘুরছিল, আর তার সাথে সময়ের চাকাও তাকে বলে দিচ্ছিল যে সুখ সারল্যের মধ্যে আছে তা লোক দেখানো আড়ম্বরে কখনো পাওয়া যায় না। স্কুটার এখন অনন্যার নজর থেকে আড়াল হয়ে গিয়েছিল, কিন্তু তার ঘণ্টার আওয়াজ এখনও বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। অনন্যা নিজের চোখের জল মুছল এবং এই গভীর নিঃশ্বাস নিল। তার মনে হল যে আজ তার প্রায়শ্চিত্ত পূর্ণ হয়েছে।
সে নিজের ভুল স্বীকার করে নিয়েছিল এবং এখন তার মনের বোঝা কিছুটা হালকা হয়ে গিয়েছিল। সে জানত যে সে আয়নকে কখনো ফিরে পাবে না, কিন্তু আয়নের জীবন তাকে একটি নতুন দিশা দিয়ে দিয়েছিল। সে ঠিক করল যে সে এখন আর কোনো ধনী রাজপুত্রের অপেক্ষা করবে না, বরং নিজের ক্ষমতায় নিজের জীবন গড়বে। সে এখন অন্যের জ্যোতিতে নয়, বরং নিজের পরিশ্রমে উজ্জ্বল হবে। বাড়ি পৌঁছে অনন্যা দেখল যে সরলা দেবী অন্ধকার ঘরে বসে মালা জপছিলেন। অনন্যা তার কাছে গেল এবং তার হাঁটুর ওপর মাথা রেখে বসল। সে নিজের মায়ের কাছে কোনো অভিযোগ করল না, আর না আজকের দৃশ্যের কথা জানাল। সে জানত যে তার মায়ের দুঃখ আগে থেকেই অনেক গভীর। সরলা দেবী কাঁপতে কাঁপতে অনন্যার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং প্রথমবার তার চোখে অনুশোচনার সত্যিকারের জল ছিল। তিনি ধীর কণ্ঠে বললেন, মা, আমাকে ক্ষমা করে দিস। আমি চকচকে বাহনের লোভে আসল মানুষটাকে হারিয়ে ফেলেছি। মা এবং মেয়ে দুজনেই সেই অন্ধকার ঘরে কাঁদল, কিন্তু এই কান্না তাদের দুর্বল নয়, বরং মজবুত বানাচ্ছিল। শহরে রাত হয়ে গিয়েছিল এবং হুগলির আরতি শুরু হয়ে গিয়েছিল। প্রদীপের আলো নদীর কালো জলের ওপর ভাসছিল, যা এই বার্তা দিচ্ছিল যে অন্ধকার যতই গভীর হোক না কেন, একটি ছোট্ট প্রদীপ তাকে হারিয়ে দিতে পারে। আয়ন এবং তার স্ত্রী তাদের ছোট্ট দুনিয়ায় খুশি ছিল, এবং অনন্যা নিজের ভেঙে যাওয়া দুনিয়াকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কর্মের নীতি নিজের কাজ করে দিয়েছিল। যে ত্যাগ এবং সারল্যকে বেছে নিয়েছিল সে সব কিছু পেয়ে গেল, আর যে লোভ ও লোক দেখানো আড়ম্বরকে বেছে নিয়েছিল তার হাত খালি রয়ে গেল। এই কাহিনী কেবল একটি সম্পর্ক ভেঙে যাওয়ার ছিল না, বরং এটি জীবনের সেই সব মূল্যবোধের কাহিনী ছিল যা আমরা প্রায়ই ভুলে যাই।